আজকে তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পর্ব শুরু হচ্ছে। আগের ক্লাসে যারা তোমরা দেখেছো ভিডিওটা, তোমরা দেখেছিলে বা পড়েছিলে পাল বংশের প্রতিষ্ঠাতা বা গোপালের হাত ধরে বাংলায় 750 খ্রিস্টাব্দে পাল বংশের রাজত্ব শুরু হয়, সেই পর্যন্ত তোমরা পড়েছিলে। এবার আমরা পড়ব পাল বংশের ইতিহাস বা গোপালের হাত ধরে বাংলায় পাল সাম্রাজ্যের বিস্তার। আচ্ছা, এর আগে তোমরা দেখেছিলে বা বলা হয়েছিল বাংলায় যে রাজনৈতিক অবস্থা চলছিল, যেটাকে আমরা মৎস্যন্যায় হিসাবে আগের ক্লাসে আলোচনা করেছি, সেই মৎস্যন্যায়ের অবসান ঘটেছিল পাল বংশের প্রতিষ্ঠাতা বা গোপালের হাত ধরে, যার হাত ধরে বাংলায় পাল বংশের প্রতিষ্ঠা হয়েছিল। এবার দেখব গোপাল সম্পর্কে। গোপাল কে, তিনি কোথা থেকে এসেছিলেন বা তার আদি বাসস্থান কি ছিল বা তার কৃতিত্ব কতখানি আমরা দেখব। তার আগে আমরা দেখে নিই না কোন কোন গ্রন্থে বা কোথায় কোথায় পাল বংশের প্রতিষ্ঠাতা। এখানে একটা প্রশ্ন লিখে নাও, কোন কোন গ্রন্থে গোপালের সম্পর্কে জানা যায় বা কোন কোন গ্রন্থে গোপালের কথা উল্লেখ রয়েছে। উত্তরে লেখো, বৌদ্ধ ধর্মগ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূলকল্প, খালিমপুর লিপি ও মুঙ্গের লিপি থেকে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের সম্পর্কে জানা যায়। তাহলে কোথা থেকে বললাম না, বৌদ্ধ ধর্মগ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূলকল্প, এছাড়াও খালিমপুর লিপি ও মুঙ্গের লিপি থেকে গোপালের সম্পর্কে জানা যায়। তাহলে প্রশ্নটা লিখে নিয়েছো তোমরা। এবার দেখব গোপালের পরিচিতি বা গোপালের আগে কি ছিল বা কোথা থেকে বাংলায় এসেছিলেন। না, এর উত্তরে বলা যেতে পারে গোপাল যুদ্ধবিদ্যায় পারদর্শী এক সামন্ত রাজা ছিলেন। তাদের আদি বাসভূমি বা বাসস্থান ছিল বরেন্দ্র এবং জাতিতে ছিল ক্ষত্রিয়। তাহলে গোপালের পূর্ব পরিচিতি মোটামুটি বোঝা গেল, বা কোথা থেকে এসেছিলেন বা জাতিতে কি, এগুলো বোঝা গেল। আর গোপাল কিভাবে সিংহাসন লাভ করেছিল যদি বলা যায়, তাহলে তোমরা এর আগের অধ্যায়ে বা আগের ক্লাসে দেখেছো যে মৎস্যন্যায়ের পরবর্তী পরিস্থিতিতে বাংলার জনগণই গোপালকে 750 খ্রিস্টাব্দে বাংলার শাসক হিসেবে নির্বাচন করে। গোপালের কৃতিত্ব কি ছিল যদি বলা যায়, তাহলে বলা যেতে পারে যে বাংলায় যে অরাজকতা বা মৎস্যন্যায় পরবর্তী পরিস্থিতি যে অরাজকতা চলছিল, গোপাল সেটি নিরসন করে। তিনি সমগ্র বাংলায় নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। শুধু তাই নয়, তিনি বৌদ্ধ ধর্মের প্রতি যথেষ্ট অনুরাগী ছিলেন। তাই খালিমপুর লিপিতে তাকে পরম সৌগত হিসেবে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন লিখে রাখো, কাকে কোথায় পরম সৌগত হিসেবে উল্লেখ করা হয়েছে। উত্তরে লেখো, না পাল শাসক গোপালকে খালিমপুর লিপিতে পরম সৌগত হিসেবে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এবার দেখব গোপালের পরে তার পুত্র ধর্মপাল সিংহাসনে বসেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন লিখো, ধর্মপাল কবে সিংহাসনে উপবেশন করে। 774 খ্রিস্টাব্দ নাগাদ গোপালের পুত্র ধর্মপাল বাংলার রাজ সিংহাসনে বসেন। তিনি ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা। এখানে একটা প্রশ্ন আছে, শর্ট প্রশ্ন লিখে রাখো, পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন। উত্তর, ধর্মপাল। না, তার কৃতিত্ব হিসেবে বলা যেতে পারে তিনি একেধারে ছিলেন যোদ্ধা, সুশাসক ও সুনিপুণ। তিনি ছোট ছোট রাজ্যগুলোকে বা ছোট ছোট রাজাদের তিনি ঐক্যবদ্ধ করে একটা বৃহৎ সাম্রাজ্যের আকারে রূপদান করেছিলেন এবং তার আমলে বাংলার গুরুত্ব যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। না, ধর্মপালের কৃতিত্ব হিসেবে বলা যায় ধর্মপাল সিংহাসনে উপবেশন করার পর থেকেই রাজ্য বিস্তার বা সুশাসনের প্রতি নজর দেন এবং রাজ্য বিস্তারের ক্ষেত্রে প্রথমে তিনি কনৌজ অধিকারের দিকে অগ্রসর হয়। এর জন্য তিনি প্রতিহার গুর্জর ও রাষ্ট্রকূটদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে, যা ইতিহাসে বা বাংলার ইতিহাসে ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত। তিনি কেদার বা আজকের যেটা গাড়োয়াল এবং গোকর্ণ, যা আজকের নেপাল অঞ্চল দখল করেছিলেন। বিখ্যাত গুজরাট কবি সোডঢল ঢ ঢ ল
শোড্ডল তাকে পথস্বামী হিসেবে অভিহিত করেছেন। এখানে একটা প্রশ্ন লিখে রাখো, কে কাকে উত্তর পথস্বামী হিসেবে অভিহিত করেছেন? উত্তরে লিখো, গুজরাট কবি বা গুজরাটি ভাষার কবি শোড্ডল ধর্মপাল, পাল রাজা ধর্মপালকে উত্তর পথস্বামী হিসেবে অভিহিত করেছেন। শুধুমাত্র যে সুশাসক হিসেবে নয় বা দক্ষ শাসক হিসেবে নয়, তার অন্যান্য অনেক মহৎ গুণাবলীর মধ্যে উল্লেখযোগ্য ছিল বিক্রমশীল মহাবিহার, ঔদন্তপুরী মহাবিহার। বৌদ্ধ ধর্মে যথেষ্ট পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং এই জন্য বা তার উপাধি ছিল, আচ্ছা এখানে একটা প্রশ্ন লিখে রাখো, ধর্মপালের উপাধি কি ছিল? না, তার উপাধি ছিল পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ। এটি তার উপাধি ছিল। তার এই রাজত্বকালকে বিখ্যাত বাঙালি ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার জীবন প্রভাত হিসেবেও উল্লেখ করেছেন, বাঙালির জীবন প্রভাত। পর আমরা দেখব ধর্মপালের পুত্র দেবপালের কীর্তি। এখানে প্রশ্ন লিখো, দেবপাল কবে সিংহাসনে উপবেশন করেন? ধর্মপালের মৃত্যুর পর তার পুত্র অর্থাৎ দেবপাল 806 খ্রিস্টাব্দে পাল বংশে উপবেশন করেন। উত্তরাধিকারী সূত্রে দেবপাল কনৌজের যুদ্ধে কিন্তু জড়িয়ে পড়েছিলেন এবং এক্ষেত্রে তিনি প্রতিহার রাজ রামভদ্র ও মিহির ভোজকে পরাজিত করেছিলেন। এছাড়াও তিনি রাষ্ট্রকূট রাজ প্রথম অঘোষ বর্মকেও তিনি পরাজিত করেছিলেন এবং কনৌজ দখল করেন। এছাড়াও তিনি উৎকল অর্থাৎ আজকের উড়িষ্যা, দ্রাবিড় ও কম্বোজও জয় করেন। কামরূপের রাজাও তার বশ্যতা স্বীকার করেন এবং তার আমলে বাংলার উন্নতি সর্বোচ্চ শিখরে বা খ্যাতির চূড়ায় পৌঁছেছিল। দেবপালের আমলে পাল সাম্রাজ্য উত্তরে হিমালয় পর্বতের পাদদেশ থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত পর্যন্ত এবং উত্তর পশ্চিমে কম্বোজ রাজ্য থেকে পূর্বে প্রাগ জ্যোতিষপুর পর্যন্ত পাল সাম্রাজ্যের সীমানা বিস্তার ছিল। আচ্ছা এখানে প্রশ্ন লেখো, দেবপালের আমলে পাল সাম্রাজ্যের সীমানা কতদূর বিস্তৃত ছিল? এই উত্তরটা বললাম আগে, উত্তরে হিমালয় পাদদেশ থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত পর্যন্ত এবং পূর্বে প্রাগ জ্যোতিষপুর পর্যন্ত পাল সাম্রাজ্যের বিস্তার ছিল এই সময়। তো দেবপালের পরবর্তী পর্যায়ে বাংলায় পাল রাজাদের বা পাল সাম্রাজ্যের গৌরব ধীরে ধীরে অস্তমিত হতে থাকে, কারণ পরবর্তী রাজাদের অপদার্থতা, দুর্বলতা এবং সেই দুর্বলতার সুযোগে দাক্ষিণাত্যে রাষ্ট্রকূট, প্রতিহার গুর্জর এবং উড়িষ্যা আন্দোলন বা বিদ্রোহ ঘোষণা করে। পরবর্তীকালে আবার প্রথম মহিপালের আমলে আনুমানিক 977 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত নাগাদ পাল শাসনের গৌরব কিছুটা ফিরে এসেছিল। এই রামপালের আমলে বাংলায় কৈবর্ত বিদ্রোহ দেখা গেছিল, যা তোমরা এর পরের অংশতে বা এর পরেই পড়ব। এবং রামপালের হাত ধরে এই কৈবর্ত বিদ্রোহের ফলে পাল সাম্রাজ্যের যে গৌরব অনেকটাই অস্তমিত হয়েছিল বা বরেন্দ্র অঞ্চল হাতছাড়া হয়েছিল, সেই বরেন্দ্র অঞ্চল কিন্তু পুনরুদ্ধার হয়েছিল। পরবর্তী শাসক রামপালের হাত ধরে বাংলায় কিন্তু পাল সাম্রাজ্যের গৌরব আবার কিছুটা ফিরে এসেছিল। এই সময় বাংলায় রামপালের আমলে বাংলায় কৈবর্ত বিদ্রোহ বা কৈবর্ত বিদ্রোহের ফলে পাল সাম্রাজ্য থেকে বরেন্দ্র অঞ্চল হাতছাড়া হয়ে গেছিল এবং সেই বরেন্দ্র অঞ্চল কিন্তু তিনি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। পাল রাজা রামপালের পরবর্তী পর্যায়ে বা পরবর্তী 50 বছর মধ্যে বাংলার পাল রাজাদের দুর্বলতা বা ক্ষয়িষ্ণুতার সুযোগ নিয়ে বাংলা থেকে পাল সাম্রাজ্যের বিদায় নিশ্চিন্ত হয়ে পড়ে। এবার আমরা দেখব বাংলায় কৈবর্ত বিদ্রোহ। এটা কিন্তু প্রশ্ন আসে, 2.5 নম্বরে বা 3 নম্বরের জন্য কিন্তু প্রশ্ন আসে। কৈবর্ত বিদ্রোহের কারণ কি বা কৈবর্ত বিদ্রোহের নেতৃত্ব কারা দিয়েছিল বা এই কৈবর্ত বিদ্রোহ কি, এই সম্পর্কে প্রশ্ন কিন্তু এসে থাকে। না, এই সময় উত্তরে বলা যেতে পারে এই সময় বরেন্দ্র অঞ্চল ছিল বা গাঙ্গেয় বদ্বীপ এলাকায় বরেন্দ্র অঞ্চল ছিল অর্থনৈতিক দিক থেকে খুবই সমৃদ্ধ একটি এলাকা। তাই মোটামুটি ঠিক হয়ে থাকছিল যে এই অঞ্চলের অধিকার যার হাতে থাকবে সেই বাংলায় সর্বেসর্বা শাসক বা সর্বেসর্বা হয়ে উঠতে পারে। আর এই বরেন্দ্র পাল রাজা দ্বিতীয় মহিপালের আমল থেকেই কৈবর্ত বিদ্রোহ শুরু হয়ে উঠেছিল। পাল আমলে একাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলায় কৈবর্তরা আন্দোলন
বা বিদ্রোহ ঘোষণা করেছিল। এবার দেখি কৈবর্ত কারা ছিল। না, কৈবর্ত ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে। বাংলার উত্তর ভাগে এদের প্রভাব যথেষ্ট ছিল। সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে এই কৈবর্তদের উল্লেখ আছে। এখানে একটা প্রশ্ন লিখে রাখো, কোথায় কৈবর্তদের উল্লেখ রয়েছে? না, সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে এই কৈবর্তদের উল্লেখ রয়েছে। কৈবর্তদের নেতা দিব্য বা রুদকের নেতৃত্বে এই কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয়েছিল। আর এই বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল বরেন্দ্র ভূমি উদ্ধার করা। তাহলে কৈবর্তদের বিদ্রোহ বা কৈবর্ত বিদ্রোহের নেতা কারা ছিল, এটা শর্ট প্রশ্ন কিন্তু এসে থাকে, লিখে রাখো কৈবর্ত বিদ্রোহের নেতা কারা ছিল। দিব্য ও তার ভাই রুদক এবং তার পুত্র ভীম ছিল কৈবর্ত বিদ্রোহের নেতা। আচ্ছা, এবার দেখবো কৈবর্ত বিদ্রোহের কারণ কি ছিল। উত্তর বলা যেতে পারে কৈবর্ত বিদ্রোহের কারণ কি ছিল সে বিষয়ে যথেষ্ট বিতর্কের প্রশ্ন রয়েছে, বা পণ্ডিতরা এই বিষয়ে যথেষ্ট বিতর্ক বা সন্দেহের অবকাশ রয়েছে। মোটামুটি বলা যেতে পারে না, পাল সাম্রাজ্যের বিভিন্ন সময় দুর্বলতা বা অযোগ্যতার সুযোগে যে সমস্ত উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি বা বর্গ ছিল তাদের মধ্যে দিব্য ছিল এক অন্যতম। আর এই দিব্যের হাত ধরেই প্রথম বাংলায় কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয়। রুদক এবং তার পুত্র ভীম এই কৈবর্ত বিদ্রোহকে নেতৃত্ব প্রদান করেছিলেন। পরবর্তীকালে পাল শাসক রামপাল এই কৈবর্তদের দমন করে বরেন্দ্রভূমি অঞ্চল উদ্ধার করতে সক্ষম হয়েছিল। তাহলে কৈবর্ত বিদ্রোহ মোটামুটি তোমরা বোঝা গেল। আজকে এই পর্যন্ত থাক, পরের ক্লাসে আবার অন্য বিষয় আলোচনা হবে।